আজকে আমরা নাগরিক কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি আলোচনা করব। তো এই কবিতাটি শুরু করার আগে কিছু বিষয় আমাদের জানা দরকার, বিশেষ করে কবির পরিচয় নিয়ে। তো দেখো, সমর সেন ছিলেন নগর সভ্যতা চর্চা করা একজন কবি, অর্থাৎ তাকে নাগরিক কবি বলা হয়। তার জন্ম 1916 সালে। তার পিতা ছিলেন অধ্যাপক অরুণচন্দ্র সেন। তিনি মূলত গদ্য ছন্দের কবি ছিলেন। আচ্ছা, এই কবিতাটি নেওয়া হয়েছে সমর সেনের লেখা কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে। কবিতাটি দুটি পর্যায়ে বিভক্ত। তো কবিতায় আলোচনার আগে এই মহুয়ার দেশ বলতে কবি কি বলতে চেয়েছেন তা তোমাদেরকে আমি বলছি। মহুয়ার দেশ বলতে কবি সম্ভবত পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত ছোটনাগপুর মালভূমির সাঁওতাল পরগনা অঞ্চলকে বুঝিয়েছেন। এই অঞ্চলটি খনিজ সম্পদ সমৃদ্ধ হওয়ার ফলে এখানে প্রচুর পরিমাণে কয়লা খনি আছে। এছাড়া এই অঞ্চলটি শাল, পলাশ, মহুয়া গাছে ঘেরা ও এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে ও তারা কয়লা খনিতে শ্রমিকের কাজ করে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি মহুয়া বলতে কি বোঝায় তা বলছি। দেখো, মহুয়া বলতে গ্রাম্য ভাষায় মোল বা মৌল গাছ বোঝায়। মহুয়া ফুলের নির্যাস থেকে এখানকার আদিবাসীরা এক প্রকারের মাদক তৈরি করে ও সারাদিনের শ্রমক্লান্তি দূর করার জন্য সন্ধ্যাবেলায় মহুয়ার মদ পান করে অনাবিল আনন্দ লাভ করে। আলোচ্য কবিতার দুটি পর্যায়ে কবি তুলে ধরেছেন মহুয়ার দেশের দুটি রূপ। প্রথম পর্যায়ে কবি নাগরিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ নাগরিক মন নিয়ে দেখেছেন মহুয়ার দেশকে। এখানে কবি নগরে, তো দেখো প্রথমে যেটা আছে যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এখানে কবি নগরের জীবনযাত্রায় প্রকৃতির সৌন্দর্য দেখার একটা চেষ্টা করেছেন। অলস সূর্য বলতে কবি কি বুঝিয়েছেন? অস্তগামী সূর্য, অর্থাৎ যে সূর্য সারাদিন তাপ ও আলো দিয়ে ক্লান্ত বা অলস, সেই সূর্য কি করছে? জলের উপর আলপনা এঁকে দিচ্ছে। এই অস্তগামী সূর্যের সোনালি আলো জলতলে পড়লে উজ্জ্বল একটা আলোর স্তম্ভ তৈরি করে। আর জলের উপর ভাসমান ধূসর ফেনায় সূর্যের আলো পড়ে আগুনের রং অর্থাৎ সোনালি রং তৈরি করে। তখন শহরের মধ্যে সেই সন্ধ্যাবেলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় কবির মন। কিন্তু ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কি হচ্ছে? কিন্তু ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস অর্থাৎ যন্ত্র সভ্যতার কালো ধোঁয়া পরমুহূর্তে কবির চেতনাকে গ্রাস করে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি কলকারখানার ও যানবাহন থেকে নির্গত যে বিষাক্ত ধোঁয়া, সেই ধোঁয়ার কথাই বলেছেন। অর্থাৎ তা যে শুধু কবির দৃষ্টিকে ঝাপসা করে তা নয়, কবির চেতনাকে অর্থাৎ মনকেও গ্রাস করে ফেলে। শীতের রাতে দুঃস্বপ্ন দেখলে যেমন আমরা ঠান্ডার মধ্যেও ঘেমে উঠি, সেরকম শহরের যে বিষাক্ত ধোঁয়া তা কবির বেঁচে থাকাকে বিস্বাদ করে তোলে। অর্থাৎ শীতের দুঃস্বপ্ন বলতে কবি তার শহর জীবনে যে ভারাক্রান্ত হৃদয়ের একটা কথা সেটাই বলতে চেয়েছেন। তো নগর সভ্যতা, যান্ত্রিকতা, জীবনের সমস্ত একঘেয়েমি অবসাদের হাত থেকে মুক্তি পেতে কবি মহুয়ার দেশে যেতে চেয়েছেন। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। কবির মনে হয়েছে তিনি এই নাগরিক জীবনের ক্লান্তি থেকে অনেক অনেক দূরে, যেখানে মেঘমদির মহুয়ার দেশ অর্থাৎ একটা স্বচ্ছ খোলা নীল আকাশ আছে, সেখানে যেতে চান। কবির মনে হয়েছে পথের দুধারে সমস্তক্ষণ সেখানে ছায়া ফেলে দেবদারু গাছের দীর্ঘ অর্থাৎ লম্বা গাছের ছায়া পরিবেশকে কি করে তোলে? সেখানকার পরিবেশকে অনেক বেশি রহস্যময় মায়াময় করে তোলে সেই দীর্ঘ দেবদারু গাছের ছায়া। আবার কি মনে হয়েছে কবির? যে মহুয়ার দেশের যে রাত্রিবেলার নির্জনতা, সেটাকে ভঙ্গ করতে পারে কোনো দূর সমুদ্রের ঢেউয়ের গর্জন।
আর নাগরিক জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত অবসন্ন কবি নিবিড়ভাবে মানে খুব কাছাকাছিভাবে প্রকৃতির সান্নিধ্যে এসে মহুয়া ফুলের সুবাসে অর্থাৎ সুগন্ধে ঘ্রাণ নিয়ে দেহ মন সুরভিত করে তার ক্লান্তি দূর করতে চান। তাই কবি বলেছেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। তাই কবির এই প্রার্থনা, অর্থাৎ কবিতার প্রথম পর্যায়ে আমরা দেখলাম দূরের মহুয়ার দেশ, নাগরিক কবির কাছে নাগরিক ক্লান্তি ও একঘেয়েমিতার পাশে এক অনাবিল একটা পরিচ্ছন্নতার স্বর্গরাজ্য। দূষণমুক্ত প্রকৃতির ডাক অবসন্ন কবির কাছে কাঙ্ক্ষিত হয়ে দাঁড়ায়, অর্থাৎ একটা চরম চাওয়া হয়ে দাঁড়ায়। কিন্তু কবিতার দ্বিতীয় পর্যায়ে এসে সেই কবির যে স্বপ্ন মহুয়ার দেশ নিয়ে, সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়েছে। কারণ বাস্তবতাকে কবি যখন খুব কাছ থেকে দেখেছেন, অর্থাৎ মহুয়ার দেশকে তিনি যখন খুব কাছ থেকে দেখেছেন, তখন নিবিড়ভাবে উপলব্ধি করেছেন সেখানকার মানুষের জীবন যন্ত্রণা। দেখো কবি এখানে বলেছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ মহুয়ার দেশের যে অসহনীয় নিবিড় ও গাঢ় অন্ধকার, সেখানে রাত্রিবেলায় শোনা যায় কয়লা খনির গভীর ও বিশাল শব্দ। তোমাদের এখানে মনে হতে পারে যে কবি মহুয়ার দেশের যে অন্ধকার সেটাকে অসহ্য ও নিবিড় বলেছেন, কারণ দেখো কবি হচ্ছেন শহুরে কবি, তাই তিনি আলো ঝলমল রাত্রিতেই অভ্যস্ত। আর মহুয়ার দেশের গাঢ় ও ঘন অন্ধকার তাই তার কাছে অসহ্য বা অসহনীয় মনে হয়েছে। এবার যেটা বলছিলাম যে গভীর ও বিশাল শব্দ, সেটা কিসের শব্দ? তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে মহুয়ার দেশ অর্থাৎ ছোটনাগপুর মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকা। এখানে অনেক কয়লা খনি আছে, যেগুলিতে কয়লা ভাঙার ও কয়লা উত্তোলনের কাজ হয়। কবি এখানে এই শব্দকেই বলতে চেয়েছেন, অর্থাৎ ওই মহুয়ার দেশে এই যে কয়লার খনির মধ্য থেকে উঠে আসা আওয়াজ, এটা যেন অনেকটা বেমানান বলে মনে হয়। আর দেখো, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। মহুয়ার দেশ সবুজ গাছগাছালিতে ভরা, যেগুলিতে রাত্রিবেলায় শিশির পড়েছে, তাই কবি এখানে শিশির ভেজা সবুজ সকাল বলেছেন। অর্থাৎ সবুজ গাছগাছালিতে শিশির পড়ে যেন মানে সকালটাকে সবুজ সকাল বলে মনে হচ্ছে। কিন্তু ওই কয়লা খনিতে কাজ করা আদিবাসী সম্প্রদায়ের যে শ্রমিকেরা, তারা যখন সকালবেলায় খনি থেকে উঠে আসে, তখন তাদের শরীরে দেখা যায় ধুলোর কলঙ্ক, অর্থাৎ ধূলি ধূসরিত দেহ। কারণ খনিতে কাজ করার ফলে তাদের সারা দেহ ধুলোয় ভর্তি হয়ে যায়। আর তারা সারা রাত যেহেতু কাজ করেছে, তাই তারা ঘুমহীন, তাদের শরীর অবসন্ন ও ক্লান্ত। আবার কবি দুঃস্বপ্ন বলেছেন, যে ক্লান্ত দুঃস্বপ্ন। এটা কেন বলেছেন? দেখো, যে মহুয়ার দেশের মানুষগুলো প্রকৃতির মতো সরল জীবনে থাকতে পারেনি। অসহায় সেই মানুষগুলো সারা রাত কয়লা খনিতে কাজ করেও জীবন থেকে অবসাদ দূর করতে পারে না। তাদের চোখে তাই আর স্বপ্ন নেমে আসে না, নেমে আসে দুঃস্বপ্ন। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে এসে মহুয়ার দেশের যে ভাবনা কবির কল্পনায় ছিল, তার মোহভঙ্গ হয়েছে। মহুয়ার দেশে পৌঁছে কবি উপলব্ধি করেন যে এখানকার অরণ্য জীবনও আজ কি বিপর্যস্ত। যান্ত্রিকতা অরণ্য প্রকৃতিকে নষ্ট করছে। শহরের দূষণ থেকে মুক্তি পেতে কবি চেয়েছিলেন মহুয়ার দেশে আশ্রয় নিতে, কিন্তু সেখানেও দেখেন নির্জন মহুয়ার দেশকেও শহুরে দূষণ ক্রমশ গ্রাস করে ফেলছে। অর্থাৎ শহুরে সভ্যতা গ্রামগুলোর মধ্যে প্রবেশ করছে। কবি দূর থেকে যে দেশকে মহুয়ার নেশায় পাগল করা একটা চির প্রশান্তির পরিচ্ছন্নতার দেশ বলে মনে হয়েছিল, বাস্তবে সেখানেও কি পরিলক্ষিত হয় পুঁজিবাদী আগ্রাসন। মহুয়ার দেশের প্রকৃতলগ্ন মানুষগুলো আজকে আধুনিক সভ্যতার কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। মহুয়ার দেশের যে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় কবি ছুটে এসেছিলেন, তার সেই স্বপ্ন কিন্তু অপূর্ণ থেকে গেল। তাই স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে কবিকে ফিরে যেতে হয় তার নাগরিক জীবনে।